শেখ মুজিবুর রহমান সাহেব ৮ কোটি বাঙালির জন্য বিদেশ থেকে ৮ কোটি কম্বল সংগ্রহ করে এনেছিলেন। তিনি মাঝে মধ্যে বক্তৃতায় বলতেন যে ৮ কোটি বাঙালির জন্য আমি ৮ কোটি কম্বল বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম। এইগুলি যদি সঠিকভাবে বন্টন করা হইতো তাহলে আমার বন্টনের কম্বলটা গেল কোথায়? তাহলে শেখ মুজিবের সরকারি কর্মকর্তারা ঠিক মতোই বন্টন করতো, এই জন্য ওনার ভাগের কম্বলটা তিনি পাইছেন না। ঠিক মতোই বন্টন করতেন, এই জন্য ওনার ভাগেরটা উনি পাইছেন না। পোশাক সরবরাহের ব্যাপারেও খলিফা উমরের আর একটা চমৎকার গঠন আছে। খলিফা উমরের আদর্শ ছিল, দেশের জনগণকে আমি যে মানের খানার ব্যবস্থা করে দিতে পারবো না, এমন মান সম্পন্ন খানা গ্রহণ করার অধিকার আমারও নাই। খলিফা উমরের আদর্শ। দেশের সব মানুষের যদি রুটি খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, তখন আমি রুটি খাওয়ার অধিকার পাইতে পারি। দেশের কিছু মানুষের রুটি খায়, কিছু মানুষের ছাতু খায়, আর আমি সব সময় রুটি খাইব, এই অধিকার আমার নাই। এই আদর্শ কার ছিল? এটা ছিল খলিফা উমরের। দেশের সমস্ত মানুষকে যে মানের পোশাক সরবরাহের ব্যবস্থা আমি করে দিতে পারি, এর চেয়ে উন্নত মানের পোশাক আমি নিজে পরার অধিকার নাই। এটা খলিফা উমরের আদর্শ ছিল। দেশের মানুষকে যে মানের বাড়িঘর, ওই বাসস্থান আইতেছে সামনে, বাসস্থানের আলোচনা। দেশের মানুষকে যে মানের বাসস্থান নির্মাণের ব্যবস্থা আমি করে দিতে পারবো, এর চেয়ে উন্নত মানের বাসস্থানে বসবাস করার অধিকার আমি উমরের নাই। এটা ছিল খলিফা উমরের আদর্শ। খলিফা উমরের আদর্শটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? এই আদর্শের ভিত্তিতে খলিফা উমরের জীবনের একটা ঘটনা আছে, বড় চমৎকার। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, রিলিফের চাদর। আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের লোক সংখ্যা ছিল ৮ কোটি, আর বর্তমানে 17 কোটি। ৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৮ কোটি। শেখ মুজিবুর রহমান সাহেব ৮ কোটি বাঙালির জন্য বিদেশ থেকে ৮ কোটি কম্বল সংগ্রহ করে এনেছিলেন। ওই যে বস্ত্র সরবরাহ করা সরকারের কাছে জনগণের পাওনা, এই পাওনাটা দিবার লাগে। তিনি মাঝে মধ্যে বক্তৃতায় বলতেন যে ৮ কোটি বাঙালির জন্য আমি ৮ কোটি কম্বল বিদেশ থেকে ভিক্ষা করে আনলাম। এইগুলি যদি সঠিকভাবে বন্টন করা হইতো তাহলে আমার বন্টনের কম্বলটা গেল কোথায়? তাহলে শেখ মুজিবের সরকারি কর্মকর্তারা ঠিক মতোই বন্টন করতো, এই জন্য ওনার ভাগের কম্বলটা তিনি পাইছেন না। ঠিক মতোই বন্টন করতেন, এই জন্য ওনার ভাগেরটা উনি পাইছেন না। এইভাবে খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছে একটা করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন। তাইলে খলিফা উমরের ভাগেও একটা পড়ে কিনা? পড়ে। আমরা শেখ মুজিবের ভাগে যদি ৮ কোটির মধ্যে একটা পড়ে, তো উমরের ভাগের মধ্যে একটা পড়বে না? উমরের ভাগেও একটা রিলিফের চাদর পড়ে। তারপরে খলিফা উমর শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়ানোর সাথে সাথে একজন সাধারণ মুসল্লি বলে উঠল, খলিফা উমর, আপনি আমাদেরকে মাথা পিছু একটি করে রিলিফের চাদর বিতরণ করেছেন, কিন্তু আপনার গায়ে দেখা যায় সরকারি চাদর 2টা। জনগণকে একটা করে দিয়া আপনি প্রধান শাসনকর্তা হওয়ার কারণে 2টা সরকারি মাল নিয়ে গেলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুমার নামাজও পড়বো না।
কোন অধিকারে আপনি রিলিফের চাদর দুইটা নিলেন? খলিফা উমর মুসল্লির প্রশ্ন শুনে প্রথমেই বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। খলিফা উমর প্রশ্নকারীকে জবাব দিবার আগেই কইলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন দেশের শাসনকর্তাকে যদি একজন সাধারণ নাগরিক জিজ্ঞাসা করে, তোমার গায়ের পোশাক কার পয়সা দিয়া বানাইছ? কোটি টাকার গাড়ি কার টাকায় কিনছ? আকাশ ছোঁয়া বাড়ি কার টাকা দিয়া বানাইছ? কইব ধন্যবাদ না দৈন্যা কুটা দিব? ধন্যবাদ দিত না, দৈন্যা কুটা দিব। তোর কি অধিকার আমার সম্পদের হিসাব নেওয়া? সম্পদের হিসাব নেওয়ার, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নেওয়ার অধিকার যেই দেশের জনগণের নাই, এই দেশের সরকারি কর্মকর্তারা সরকারের সম্পদ চুর ছাড়া আর কিছু হতে পারে না। এই কারণে খলিফা ওমর কইলেন, বেটা তোরে ধন্যবাদ। এই দেশের সরকারি কর্মকর্তারা দেশের সম্পদ চুরি করতে পারবে না, তোমার মতো জনগণ এই দেশে থাকলে। তবে আমি দুঃখিত একটা ব্যাপারে, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে যখন দায়িত্ব গেল ওই মুসল্লির প্রশ্নের জবাব দেওয়ার, আব্দুল্লাহ দাঁড়াইয়া বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে রিলিফের চাদর দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার বাবাও সরকারি চাদর একটাই গ্রহণ করেছেন। কিন্তু আসল ঘটনা হইল, আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। আমার বাবার এই একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। কত বড় দেশের শাসনকর্তা ছিল বেটা, বলেন? অর্ধেকটা পৃথিবীর সমান। খলিফা ওমর যেই দেশের শাসনকর্তা ছিলেন, সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এই অর্ধেকটা পৃথিবীর সমান দেশ শাসন করে, তার বলে একটা রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই। ওই যে একটু আগে কইলাম, খলিফা ওমরের আদর্শ ছিল, আমার দেশের জনগণকে যে পরিমাণ বস্ত্র বিতরণ করতে পারি, যে মানের, এর থেকে উন্নত মানের, এর থেকে বেশি পরিমাণ বস্ত্র আমার ব্যবহার করার অধিকার নাই। এটা ছিল খলিফা উমরের আদর্শ। খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন, আমার বাবাও একটা সরকারি চাদরই নিছেন। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই একটা সরকারি রিলিফের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তিনি তোমাদের ইমামতি করতে পারেন না। কাজী আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি, দুইটা চাদর গায়ে ভরিয়া যেন তোমাদের নমাজের ইমামতিটা করতে পারে। এইরকম শাসনকর্তাকে আদর্শ শাসনকর্তা বলা হয়। এরকম শাসনকর্তার নাম আদর্শ শাসনকর্তা। এমন শাসনকর্তা যেই দেশে থাকে, সেই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না। এরকম শাসনকর্তা যে দেশে থাকে, এই দেশের সরকার ঘি খাইয়া আর জনগণ না খাইয়া মরে না। জনগণকে যা খাইতে দেয় সরকার তাই খায়, সরকার যা খায় জনগণকে তাই খাইতে দেয়। তাহলে খলিফা উমর এর এই ঘটনার দ্বারা পরিষ্কার আমরা পাইলাম যে খুলাফায়ে রাশিদিনের যুগেও সরকারের কাছে যে জনগণের 2 নম্বর প্রাপ্য আছে পোশাক, এই পোশাক খুলাফায়ে রাশিদিন তাদের দেশের জনগণের মধ্যে বিতরণের ব্যবস্থা করতেন। তখনকার জমানায় তোর শিল্প কারখানা আমাদের বাংলাদেশের মতো সৌদি আরব বা অন্যান্য দেশে ছিল না। বহু দূর দেশে কাপড় তৈরি হইতো, ওই দেশ থেকে কাপড় সরকারে খরিদ করে আমদানি করে জনগণের মধ্যে
বিলি করে বিতরণ করে দিতে হইতো। খলিফা উমরের জন্য জনগণের এই পোশাক সংগ্রহ করা অত্যন্ত কঠিন ব্যাপার ছিল। বাংলাদেশে বর্তমানে যতগুলি পোশাক ফ্যাক্টরি আছে, এরকম একটা পোশাক ফ্যাক্টরিও খলিফা উমরের দেশের ভিতরে ছিল না। তাহলে বর্তমান বাংলাদেশের জন্য জনগণের কাছে পোশাক বিতরণ করা যত সহজ, খলিফা উমরের জন্য তত সহজ ছিল না? অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। এই পোশাক সম্পর্কে কিছু জরুরি আনুষঙ্গিক কিছু মশালা মশাইল আছে। পোশাক সম্পর্কে আনুষঙ্গিক কিছু দরকারি বিধিবিধান আছে, যেগুলি সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য জানা দরকার, মনে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, মানুষের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছেন। যে আয়াতে এই কথা বলেছেন, এই আয়াতের তফসিরের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, মানুষের পোশাক ব্যবহারের উপকারিতা তিনটা। পোশাক ব্যবহারের উপকারিতা কটা? তিনটা। এক নম্বর উপকারিতা হইল পোশাক ব্যবহারের দ্বারা সতর ডাকাত। এগুলি মনে রাখবেন। পোশাক ব্যবহারের এক নম্বর উপকারিতা সতর ডাকাত। আশা করি আপনাদের যারা নিয়মিত তফসির শুনেন, ওয়াজ মাহফিল শুনেন, আপনাদের অজানা থাকার কথা নয় যে পুরুষের সতরের একটা নির্ধারিত সীমানা আছে, মহিলাদের সতরের আরেকটা নির্ধারিত সীমানা আছে। পুরুষের সতর হইল নাভির থেকে হাঁটু পর্যন্ত। পুরুষের সতর কি পরিমাণ? নাভির থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের সতর হইল চেহারা, হাতের পাঞ্জা আর পায়ের পাতা ছাড়া সর্বাঙ্গ। মহিলাদের শরীরের 3 অঙ্গ ছাড়া সর্বাঙ্গ সতর। 3 অঙ্গ ছাড়া সর্বাঙ্গ সতর। আর পুরুষের মাত্র নাভির থেকে হাঁটু পর্যন্ত 1 অঙ্গ সতর। এই সতর, পুরুষের যে পরিমাণ অঙ্গ সতর, এই পরিমাণ অন্য লোকের সামনে ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা ফরজ। মহিলাদের শরীরের যে পরিমাণ অংশ সতর, এই পরিমাণ অন্য লোকের